আমি অনেক রাতে আমাকে একজন সাংবাদিক একটা ভিডিও পাঠালো যে উনি কলকাতা বিমানবন্দরে নেমে হাত নাড়ছে। একটা লোক তার এতটুকু অপরাধ বোধ বা বিবেক বোধ বলে কিছু নেই, যার তুগলকি সিদ্ধান্ত এবং অপকর্ম, অনাচার এবং অত্যাচারের কারণে প্রায় 200 জন বঙ্গবাসী মারা গেছেন, আত্মঘাতী হয়েছেন। মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা না চেয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, যেন বিশ্ব জয় করে ফিরেছেন। আমি কালকে এই চিত্র দেখে কিছুটা অবাকই হয়েছি যে এদের মনুষ্যত্ব বলে কিছু নেই। যাদের অঙ্গুলি হেলনে এরা কাজ করে এবং দেশের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করেছে, ছিঁড়ে টুকরো টুকরো করেছে, সেই সংবিধানের বিরুদ্ধে গিয়ে কাজ করে যারা দেশের গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছে, তাদের বিরুদ্ধে 10 কোটি বঙ্গবাসীকে আগামী দিন জোট বাঁধতে হবে। আমরা আজ যে এখানে সমবেত হয়েছি, সংঘবদ্ধ হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, আমরা জানি ইতিমধ্যে প্রায় 60,07,000 জল জ্যান্ত জীবিত ভোটার জোর জবরদস্তি তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে রাখা হয়েছে যাতে তারা ভোট না দিতে পারে, এবং একমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজগুলো হচ্ছে। যারা আমার কথা শুনছেন, জানছেন, আমি প্রথম দিন যখন সাংবাদিক বৈঠক করে এসআইআর এর বিরোধিতা করে আমাদের দলের অবস্থান স্পষ্ট করেছিলাম, আমি বলেছিলাম এই নির্বাচনী কমিশন, এই নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়। ইনি বিজেপির সহকর্মী বা বিজেপির সহকারী সংস্থা হিসেবে কাজ করছে। আপনারা দেখেছেন কালকে উনি যে হোটেলটায় গিয়ে উঠেছেন, কলকাতায় ছোট বড় মিলিয়ে 5,000-এর বেশি হোটেল রয়েছে। 200, 400, 500, 10টা 50টা হোটেল নয়, 5,000-এর বেশি হোটেল রয়েছে। দিল্লির বাবুরা, অমিত শাহ থেকে শুরু করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজস্থানের মুখ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তারা এসে যেই হোটেলটায় ওঠে, যেই ঘরটায় ওঠে, সেই একই হোটেলে আর একই ঘরে চিফ ইলেকশন কমিশনার উঠেছে। এ তো নিহাত কাকতালীয় হতে পারে না। যে হোটেল, যে ঘরে অমিত শাহ থাকে, সে একই হোটেলে একই ঘরে জ্ঞানেশ কুমার থাকছে। কলকাতায় সব মিলিয়ে 5,000 হোটেল রয়েছে, আর একটা হোটেলে যদি 50টা করে রুম থাকে, তাহলে প্রায় 2.5 লক্ষ রুম রয়েছে। 2.5 লক্ষ রুমের মধ্যে একই হোটেলে একই রুমে রয়েছে জ্ঞানেশ বাবু, যাদের অঙ্গুলি হেলনে এরা বাঙালির উপর অত্যাচার করেছে ধারাবাহিকভাবে। আগামী লড়াই এদের শূন্য করার লড়াই। এই লড়াই খালি তৃণমূলকে চতুর্থবার জেতানোর লড়াই নয়, এটা ভোট টু ইলেক্ট নয়, এটা ভোট টু পানিশ, ভোট টু রিজেক্ট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, শাস্তি দেওয়ার ভোট। যারা বছরের পর বছর আমাদের নিপীড়িত, বঞ্চিত, বাংলাদেশি বলে অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, তাদের যোগ্য শিক্ষা দেওয়ার, জবাব দেওয়ার ভোট। একটা মানুষের যোগ্য অধিকার যেন বিজেপির নির্বাচন কমিশন কেড়ে না নেয়, সেই জন্য তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে। আমরা যেমন পার্লামেন্টে লড়াই করছি, আমরা রাস্তায় রয়েছি, আমরা কোর্টে রয়েছি। গতকাল আমি মন্দির বাজারে গেছিলাম, আমার সভা ছিল। 2 তারিখ এই মার্চ মাসের, আজ থেকে ঠিক 7 দিন আগে
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সভা করতে এসেছিল বিজেপির পরিবর্তন যাত্রার রথযাত্রার সূচনা করতে। তিনি 30 মিনিট বক্তব্য রেখেছেন, যে কটা কথা বলেছেন প্রত্যেকটা তথ্য ভুল, প্রত্যেকটা কথা মিথ্যে। আমি কাল প্রমাণ করেছি। তার অধীনস্থ এনসিআরবি যে তথ্যটা প্রকাশিত করেছে 29শে সেপ্টেম্বর 2025 সালে, আমি পুঙ্খানুপুঙ্খ সেই তথ্য তুলে ধরেছি। সেই এনসিআরবির তথ্য অনুযায়ী ভারতবর্ষের সবথেকে নিরাপদতম শহর নাম কলকাতা, এবং সেই এনসিআরবির তথ্য অনুযায়ী মহিলাদের উপর সবথেকে বেশি নির্যাতন এবং অপরাধের ঘটনা যদি কোনো রাজ্যে ঘটে থাকে, সেই রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ, যেটা রয়েছে 1 নম্বর স্থানে। 2 নম্বরে মধ্যপ্রদেশ, 3 নম্বরে রাজস্থান। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। মহিলাদের বিরুদ্ধে অত্যাচার, নারীর নির্যাতন, তপশিলীদের উপর অত্যাচার, জনজাতি মূলবাসীদের নির্যাতন, প্রত্যেকটা ক্ষেত্রে গোল্ড মেডেল স্টেট হচ্ছে বিজেপি। উত্তরপ্রদেশ প্রথম স্থান, দ্বিতীয় স্থান মধ্যপ্রদেশ সিলভার মেডেল, থার্ড স্থান হচ্ছে রাজস্থান ব্রোঞ্জ মেডেল। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নমুনা বা নিদর্শন। তিনি এসে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিন ক্ষমতায় আসে তাহলে রাজ্যটা ভাইপো চালাবে। উনি আমার নাম নিতে বোধহয় বিজেপির সেজো মেজো বাংলার নেতাগুলোর, দিল্লির তল্পিবাহকগুলোর মতো উনিও ইতস্তত বোধ করেন। আমি অমিত শাহকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে বলি, আমি অনেক চ্যালেঞ্জ অতীতে করেছি, বিগত দিনে করেছি, আজও করব, ভবিষ্যতেও করব। আপনাদের কোনোদিন ক্ষমতা হয়নি একটা চ্যালেঞ্জ গ্রহণ করে তার যোগ্য উত্তর বা প্রকৃত জবাব দিতে। আপনি বলেছেন তৃণমূল পরিবার কেন্দ্রিক দল। আমি বলি কেন্দ্র সরকার আপনার, পার্লামেন্টে মেজরিটি আপনার, আপনার ক্ষমতা থাকলে পার্লামেন্ট চলছে, সেশন চলছে, আগামীকাল পার্লামেন্ট চলবে, পরশু পার্লামেন্ট রয়েছে, তার পরের দিন রয়েছে, তার পরের দিন রয়েছে। একটা বিল নিয়ে আসুন, যেই বিলে স্পষ্টত লেখা থাকবে এক পরিবার থেকে একজন রাজনীতি করতে পারবে। আমি সেই বিলে ভোট দিয়ে রাজনীতি ছাড়বো। আপনার চ্যালেঞ্জ থাকলে, আপনার ক্ষমতা থাকলে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনার ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। উনি বলছেন ভাইপো সরকার চালাবে। আমার অগ্নি পরীক্ষা আমি দিয়েছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 সালের দলের ওয়ার্কিং কমিটি আমাকে দক্ষিণ কলকাতার মতো মসৃণ আসন দেয়নি। সোমেন মিত্র কংগ্রেসে চলে গেছিল বলে ডায়মন্ড হারবারে পাঠিয়েছিলেন। আমি প্রথমবার 71,000 ভোট, দ্বিতীয়বার 2019 সালে 3,22,000 ভোট, আর তৃতীয়বার অগ্নি পরীক্ষা দিয়ে 7,11,000 ভোট নিয়ে মানুষের আশীর্বাদে জিতেছি। আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষা দিয়ে বিসিসিআই এর সেক্রেটারি আর আইসিসির চেয়ারম্যান হয়েছে মানুষকে একটু বুঝিয়ে বলুন তো। জয় শাহ কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে? ক্রিকেটের ক জানে না, সি জানে না, সে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট। কি অগ্নি পরীক্ষা দিয়েছেন আপনি? আপনি বলেছেন, একাধিক নাম নিয়েছেন, বলেছেন তৃণমূলের অনেক নেতা জেলে ছিল। মমতা ব্যানার্জি যদি সত্যি সৎ হয় আর স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করেন তাহলে মমতা দি বলুক এদের কাউকে টিকিট দেবে না। আমি আপনার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি।
তার কারণ কি? দাঁড়ান, আগে হাততালি দেবেন না, শুনুন। যেই কথাটা বলছে, অমিত শাহ নিজে 3 মাস জেলে ছিল, সবরমতী জেলে। আপনি নিজে 100 দিনের উপর জেল কাস্টাডিতে কাটিয়েছেন অমিত বাবু। আপনি আপনার পদত্যাগ পত্রটা যেদিনকে জমা দেবেন, 24 ঘন্টার মধ্যে আমরাও কথা দিচ্ছি, আমরাও প্রমাণ করে দেবো যে আপনি যে কথাগুলো বলেছেন আমরাও বাস্তবায়িত করতে পারি। আপনি করবেন। আর অন্য কেউ যদি মানুষের দরবারে জনপ্রতিনিধিদের লড়াই করতে পাঠায়, তাহলে সে দোষী আর আপনি সৎ। আপনি করলে চমৎকার আর আমি করলে বলৎকার। আপনি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা। আপনি করলে ভালো আর আমি করলে কালো। এই দ্বিচারিতা তো চলবে না। আপনাকে দুটো চ্যালেঞ্জ আজকে এই মঞ্চ থেকে করে গেলাম। আপনার তল্পি বাহক ওয়েস্টিন হোটেলে রয়েছে, সে নিশ্চয়ই আপনার কাছে খবর পৌঁছে দেবে বা সংবাদ মাধ্যমে আপনি দেখে নেবেন। আপনি যদি সত্যি স্বচ্ছ এবং সৎ রাজনীতিবিদ হন, আগে নিজের ইস্তফা পত্রটা পাঠাবেন। যদি কেউ জেলে যাওয়ার দায়ে রাজনীতি করতে না পারে, সব থেকে আগে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া উচিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। যারা রথযাত্রা, পরিবর্তন যাত্রা, কত কি নাম, সেই গাড়িতে খালি চালক আর উপরে 3-4 জন হাত নাড়ছে, আর কেউ নেই। একটা লোক যদি জামাটা উল্টো আর প্যান্টটা উল্টো পরে রাস্তায় দাঁড়ায়, তাকে দেখার জন্য বেশি মানুষের কৌতূহল বা আগ্রহ হবে। একটা গ্রামে যদি কেউ জেসিবি দিয়ে মাটি কাটে, সেখানে 10টা লোক জড়ো হয় দেখার জন্য। এদের রথযাত্রা দেখতে 5টা-7টা লোকও হচ্ছে না। এসআইআর তো বিজেপির র্যালিতে হয়েছে, বিজেপির মিটিংয়ে হয়েছে। আমাদের জব্দ করতে এসে নিজেরাই জব্দ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ অন্য ধাতুতে তৈরি। যত কাটবেন ঘাসফুলের দল তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। বিশুদ্ধ লোহা যেমন হয়, যত আঘাত করবেন, যত মারবেন, যত পোড়াবেন, যত তাতাবেন, সেই লোহা তত শক্তিশালী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের বিরুদ্ধে লড়াই ঘোষণা করার আগে অমিত বাবুদের বলবো একটু আলিমুদ্দিনে গিয়ে ক্লাস নিয়ে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস, তৃণমূলের জন্ম, রাস্তায় নেমে আপসীন লড়াই কাকে বলে একটু সিপিএম এর জল্লাদগুলো বা হাড়মাদদের থেকে জেনে আসবেন। 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে মানুষকে নিয়ে। ভারতবর্ষ কি সারা বিশ্বের মধ্যে নজির নেই। হাত পা মাথা, পা থেকে মাথা, শরীরের এমন কোনো জায়গা অঙ্গ নেই যেখানে সিপিএম এর জল্লাদদের ডান্ডা পড়েনি, তাও তাকে দমাতে পারেনি। আপনারা তো কোন ছাড়? আপনি ভাবছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা বাংলাকে জব্দ করব? যারা আমার কথা শুনছেন, কালকে দিল্লি থেকে একজন আমলা আমাকে রাত্রিবেলা ফোন করেছিল, বলছে এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে, সেই টাকাগুলো এই বিজেপির নেতারা আত্মসাৎ করবে, কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও। তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। আমরা এই লড়াই লড়বো, এর শেষ দেখে ছাড়বো। আমরা বলছে গ্যাস সিলিন্ডার কিনতে হলেও 21 দিন আগে অর্ডার দিয়ে এটা দিতে হবে। এখন আবার 21 থেকে 25 হয়ে গেছে। আমরা এই কারণে 35 হবে। আপনাদেরকে বলতে এসছি যে আপনাদের স্বার্থ নিয়ে যদি বাংলায় কেউ লড়াই করে, সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস করছে। আজকে সিপিএম গেছে, কংগ্রেস গেছে, তৃণমূল গেছে, বিজেপি গেছে চিফ ইলেকশন কমিশনের সাথে বৈঠক করতে।
সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে 1 দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনিই করব। কিন্তু আমাদের দাবি 1 দফা 2 দফা 4 দফা নয়। আমাদের দাবি প্রত্যেক মানুষকে তার ভোটাধিকার দিতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলল একটু আগে। তারপর আপনার দফায় ভোট করার আপনি করুন। আগের বার কোভিড চলছিল, 8 দফায় ভোট করেছেন। কত মানুষকে মৃত্যুর মুখে আপনারা ঠেলে দিয়েছেন। দফায় দফায় আপনাদের আঘাত করেছি, গণতান্ত্রিকভাবে জবাব দিয়েছি বিজেপিকে। প্রথম দফায় আপনাদের হাত ভেঙেছিলাম, দ্বিতীয় দফায় আপনাদের পা ভেঙেছি, তৃতীয় দফায় কোমর ভেঙেছি, পঞ্চম দফায় ঘাড় ভেঙেছি। এবার 1 দফায় করুন। সকাল থেকে রাতের মধ্যে গণতান্ত্রিকভাবে মাজা, কোমর, সিদ্ধারা সব ভেঙে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে। যারা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এদেরকে বলুন তো, আসুন একটা মঞ্চ বাঁধুন। আমাদের সরকার মানুষের জন্য কি কাজ করেছে, আর আপনাদের সরকার 12 বছর ক্ষমতায় মানুষের জন্য কি কাজ করেছে দেখান, পরিসংখ্যান আনুন, মানুষকে রিপোর্ট কার্ড দিন। মানুষ তো রিপোর্ট কার্ড দেখতে চায়। আপনার রিপোর্ট কার্ড কোথায়? এরা কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, জল, 100 দিনের কাজ, বাড়ি, রাস্তা ঘাট, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা একটা হিসেব দিতে পারবে না, কারণ এরা কোনোদিন 10 পয়সা মানুষের কাছে পাঠায়নি। এই যে যুবশ্রীর টাকা, গত পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করেছিল যে যুবশ্রী আমরা 5ই ফেব্রুয়ারি বাজেটে বলেছিলাম যে এবার আমরা যুবসাথীর টাকা 1500 টাকা করে 21 থেকে 40 বছরের মধ্যে বেকার যুবক যারা রয়েছে, মাধ্যমিক পাশ করেছে কিন্তু 6 মাস কর্মসংস্থানের কোনো সুযোগ পায়নি, তাদেরকে এই সহায়তা দেব। আমরা বলেছিলাম অগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু করব। তারপর মুখ্যমন্ত্রী বলেছিলেন এপ্রিল। গত পরশুদিন কি দেখলেন? একদিকে জনবিরোধী মোদী সরকার গ্যাসের দাম বাড়িয়ে আপনার থেকে টাকা নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী অ্যানাউন্স করে আপনাকে টাকা দিচ্ছে। মোদীবাবু একদিকে নিচ্ছে আর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে দিচ্ছে। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করতেন তারা আজকে লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করে টাকা নিচ্ছেন, টাকার জন্য অ্যাপ্লাই করছেন। এটাই তৃণমূল। আমরা সবার জন্য কাজ করেছি, যারা আমাদের পক্ষে ভোট দিয়েছে আমরা তাদের জন্য কাজ করেছি, যারা বিরুদ্ধে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের জন্যও কাজ করেছে। এটাই গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য। বিভিন্নভাবে সরকারি অফিসারদের চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, বলা হচ্ছে আপনারা যদি বিজেপির কমপ্লেনের ভিত্তিতে ব্যবস্থা না নেন তাহলে আমি অন্য রাজ্য থেকে পুলিশ আনিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কোনোদিন হয়? যেখানে এফআইআর হবে, এরিয়া অফ অফেন্স যেখানে হবে সেই পুলিশ তদন্ত করবে। কোথাও এফআইআর হলোই না, বিজেপি কমপ্লেন দিয়েছে বলে অ্যারেস্ট করতে হবে, আর যদি অ্যারেস্ট না করে উনি বলছেন উত্তরপ্রদেশ থেকে গুজরাট থেকে আমি পুলিশ নিয়ে এসে অ্যারেস্ট করব। আমি জ্ঞানেশবাবুকে বলবো আপনি ক্ষমতা থাকলে এটা বাস্তবায়িত করে দেখান। আপনার দেখি কত দম রয়েছে। আপনি বলেছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট আমরা রিলিজ করব না, জ্ঞানেশবাবু করতে তো হয়েছে। আপনি বলেছিলেন আমরা হিয়ারিং ভেন্যু বাড়াবো না, বাড়াতে তো হয়েছে। আপনি বলেছিলেন আমরা বিএলএ 2দের অ্যালাউ করব না, করতে তো হয়েছে। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, আপনাকে বাধ্য করিয়েছি। আগামীকাল এসআইআর মামলা রয়েছে সর্বোচ্চ আদালতে। আমাদের আস্থা রয়েছে, ভরসা রয়েছে বিচার ব্যবস্থার উপর, সর্বোচ্চ আদালতের উপর। যাদের নাম ভোটার লিস্টে রয়েছে, যারা ম্যাপড, এই যে 60 লক্ষ লোককে জোর জবরদস্তি গায়ের জোরে অ্যাডজুডিকেশনে ঢুকিয়ে দিয়েছে, তার
তার মধ্যে 80% বেশি কেস হচ্ছে ম্যাপড কেসেস। ম্যাপড মানে 2002 সালে হয় আমার বাবা, নয় আমার মা, নয় আমার দাদু, নয় আমার দিদা, নয় আমার ঠাকুরদা ঠাকুরমা, কারো না কারোর লিঙ্কেজ অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। যদি আমার সিটিজেনশিপ এস্টাবলিশ হয়ে যায় তবেই আমি ম্যাপড। যদি একটা লোকের বা একজন মানুষের নাগরিকত্ব প্রতিষ্ঠিত হয়, আপনি কোন আইনে তার থেকে ভোটাধিকার কাটতে পারেন? এই জবাবটা আপনি দিন। কলকাতা ছাড়ার আগে আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, একটা প্রশ্ন খালি জ্ঞানেশবাবুকে করবেন, একটা প্রশ্ন, দুটো না, তিনটে না, চারটে না, পাঁচটা না। যারা ম্যাপড, 80% লোক ম্যাপড, এবার 80% লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ম্যাপড হয়, যাদের নাগরিকত্ব অলরেডি প্রতিষ্ঠিত, ভারতবর্ষের সংবিধানের কোন ধারা অনুযায়ী আপনি তার থেকে ভোটাধিকার জোর জবরদস্তি কেড়ে নিচ্ছেন? এর জবাবটুকু দিন। আর জবাবটুকু যদি না দেন, বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন। ভাববেন না যে আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা। আমি দিদিকে অনুরোধ করব যে 4 দিন হয়েছে আপনি রাস্তায় মানুষের স্বার্থে থাকতে চান, কিন্তু বাংলার 10 কোটি মানুষের স্বার্থে আপনার সুস্থ থাকা অত্যন্ত জরুরি। ঝড় জল বৃষ্টির মধ্যে আপনি নিজের স্বাস্থ্য এবং শরীরের প্রতি এই অত্যাচার করবেন না। তৃণমূল ছাত্র পরিষদ আর যুব কংগ্রেস তো আছে, আমরা তো ময়দানে আছি। 1 লক্ষ BLA2 আছে, 3300 অঞ্চল সভাপতি আছে, 1 লক্ষ বুথ সভাপতি আছে, 3500 ওয়ার্ড প্রেসিডেন্ট আছে। প্রত্যেকটা বিধানসভায় বুথে বুথে তৃণমূলের অতন্দ্র প্রহরীরা দাঁড়িয়ে আছে। মাঠে ময়দানে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের জবাব দেবো এবং এদের বুঝে নেব। আমরা বলেছিলাম 100 দিনের টাকা আদায় করে নিয়ে আসবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা কথা দিয়ে কথা রেখেছি। এরা জোর জবরদস্তি আবাসের টাকা আটকে রেখেছিল, আমাদের সরকার আবাসের টাকা দিয়েছে। এরা রাস্তার টাকা আটকে রেখেছিল, আমাদের মামাটি মানুষের সরকার দিয়েছে। আমি যে কথাগুলো বলছিলাম, যে আমরা তো লড়াই ছিলাম, আছি, থাকবো। আমরা তো খালি ভোটের আগে রাজনীতি করতে আসি না। আমরা 365 দিন ঝড় জল বৃষ্টি প্রত্যেক দিন মানুষের সাথে তৃণমূলের কর্মীরা রয়েছে। একটা দুয়ারে সরকারের ক্যাম্প হলে কোনো দলের প্রতিনিধিরা যায় না। এই যে হিয়ারিংয়ের সময় প্রায় 1 কোটি মানুষকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে, কোনো বিজেপি সিপিএম আর কংগ্রেসের কোনো কর্মী গিয়ে তাদের সাহায্যের হাত বাড়ায়নি, তৃণমূলের কর্মীরা পাশে ছিল। অমিত শাহ এসে বলেছেন বাংলায় 8 লক্ষ কোটি টাকার বেশি ঋণ। এখানে তৃণমূলের অনেক মুখপত্রকে আমি দেখতে পাচ্ছি। আমাদের মানুষকে বলতে হবে, বোঝাতে হবে। আপনি কোনোদিন মিডিয়ায় এই তথ্যগুলো পাবেন না, শুনে রাখুন। আর আমার কথা যদি মিথ্যে হয়, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা বিজেপি করবে, আমি আইনত লড়ে নেব, সেই ক্ষমতাও আমার কাছে আছে। আর আমি যে কথাগুলো বলি, আমি তথ্যের ভিত্তিতে বলি। আমি তথ্যকে বিকৃতভাবে পরিবেশন করি না আপনাদের মতো।
ভারতবর্ষের কেন্দ্র সরকারের ঋণের পরিমাণ কত জানেন? কেউ জানেন? নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় এসছে। 2014 সাল অবধি ভারতবর্ষের কেন্দ্র সরকারের ঋণের পরিসংখ্যান ছিল 56 লক্ষ কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ 12 বছর পর 2026 সালের মার্চ মাসে আজকের দিনে দেশের ডিরেক্ট আর ইনডিরেক্ট ডেট, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডেট, এই চারটে মিলিয়ে দেশের ঋণের পরিসংখ্যান হচ্ছে 200 লক্ষ কোটি টাকা। একটা বাচ্চা যদি জন্মায় তার মাথার উপর ঋণের বোঝা হচ্ছে 1,44,000 টাকা। দায় কার? নরেন্দ্র মোদী, অমিত শাহ। আর আমি মিথ্যে বললে আমার বিরুদ্ধে নরেন্দ্র মোদী, অমিত শাহ মামলা করবে বা যে কোনো বিজেপি নেতা মামলা করবে। একটা বাচ্চা যদি জন্মায় দেশে, সে মধ্যপ্রদেশে জন্মাক, বাংলায় জন্মাক, দিল্লিতে জন্মাক, কেরালায় জন্মাক, রাজস্থানে জন্মাক, ত্রিপুরায় জন্মাক, মেঘালয়ে জন্মাক, তার মাথার উপর ঋণের পরিমাণ হচ্ছে 1,44,000 টাকা। দেশটাকে কোথায় নিয়ে গেছে এরা? আপনারা ভাবুন খালি। যারা সংবিধানের কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাকি রাষ্ট্রপতির অপমান করেছে। কাল থেকে ছবি বেরোনোর পর এক ঘরে, আর ছবি তো একটা দুটো না, একাধিক ছবি। কি সুন্দর, দেশের প্রধানমন্ত্রী বসে আর দেশের রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আপনি বলুন তো, যখন রাম মন্দির উদ্বোধন হলো, দেশের রাষ্ট্রপতিকে একবার আমন্ত্রণ জানানো হয়নি কেন? এর জবাব বিজেপি দেবে? যখন দেশের নতুন পার্লামেন্ট উদ্বোধন করা হলো, দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান দেশের রাষ্ট্রপতিকে কেন উদ্বোধন বা আমন্ত্রণে জানানো ডাকা হলো না? উনি একজন জনজাতি মূলবাসী আদিবাসী মহিলা বলে। আপনি দেখুন দেশের কোথায় পতন, কোন জায়গায় দেশকে নিয়ে গেছে এই নরেন্দ্র মোদী। ভারতবর্ষ পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, দেশের আর্ম ফোর্সের সুপ্রিম কমান্ডার হচ্ছে দেশের রাষ্ট্রপতি। একটা যুদ্ধ কখন শুরু হবে আর কখন শেষ হবে, সেই আদেশ বা অনুমতি দেওয়ার একমাত্র যদি কারোর অধিকার থাকে, সেটা দেশের প্রধানমন্ত্রী নয়, দেশের রাষ্ট্রপতির অধিকার। আর আমাদের যুদ্ধ কখন শেষ হবে সেটা বলে দিচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজেপি প্রতিবাদ করেছে, এটা রাষ্ট্রপতির অপমান নয়? যখন হেমন্ত সোরেন সিটিং চিফ মিনিস্টার ইলেকশনের 6 মাস আগে একটা জনজাতি যুবককে জোর জবরদস্তি নরেন্দ্র মোদী, অমিত শাহ, ইডি, সিবিআই ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকালো, তখন রাষ্ট্রপতি প্রতিবাদ করেছে, বিজেপি প্রতিবাদ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়ে কাজ করতে জানে, আমরা সম্মান দিয়ে কাজ করতে জানি। এদের গায়ে জ্বালা কেন? রাষ্ট্রপতিকে জোর জবরদস্তি রাজনৈতিক আক্রমণে এরা নামিয়েছে। কারণ জানেন? কারণ রাষ্ট্রপতি বাংলায় এসে জয় বাংলা বলে গেছিল। মনে আছে? দেশের রাষ্ট্রপতি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে জয় বাংলা বলে গেছিল। বাংলা বিরোধী আর বহিরাগতদের তাই গায়ে জ্বালা, তাই রাষ্ট্রপতিকে নামিয়েছে। রাষ্ট্রপতির পদ রাজনীতির অনেক ঊর্ধ্বে, সেটা পর্যন্ত বিজেপি ছাড়ছে না। আরজি করের পরে অপরাজিতা বিল এনে আমাদের সরকার আজকে প্রায় 20 মাস হয়ে গেছে রাষ্ট্রপতির কাছে সে বিল পড়ে আছে। যদি রেপ বা ধর্ষণের মতো জঘন্য অপরাধ আগামী দিন হয়, তাহলে 50 দিনের মধ্যে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়, আমাদের সরকার এই বিল এনেছে। এই বিল পাস বিজেপি করতে দিচ্ছে না। তার কারণ, যদি ধর্ষকগুলোর ফাঁসি হয় আর জেল হয়, বিজেপি খালি হয়ে যাবে। যত খুনি ধর্ষক সব বিজেপিতে। বিলকিস বানুর ধর্ষকরা বেলে ছাড়া পাওয়ার পর বিজেপির মঞ্চে গিয়ে মালা পড়ে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা, চরিত্র। এরা কোনোদিন মানুষের স্বার্থে, মানুষকে দুটো পরিষেবা
একটা পাড়ায় একটা গ্রামে ঢুকে একটা খুঁটি পুঁতে 10 ওয়াট বাল্ব যারা 10 বছরে লাগায়নি তাদের মুখে উন্নয়নের কথা মানায় না। যারা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, কথায় কথায় কি তুষ্টিকরণ, তুষ্টিকরণের রাজনীতি, ঘুষপেটিয়া। ঘুষপেটিয়া ঢুকলো কোত্থেকে? আমি অমিত শাহের মতো অপদার্থ আর ব্যর্থ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার পর ভারতবর্ষে কোনোদিন আসেনি, আর একটা শতাব্দীতেও কেউ পাবে না। এত ব্যর্থ। আপনি ভাবুন, দেশের রাজধানী দিল্লিতে সন্ত্রাসবাদীরা ঢুকে হামলা চালিয়ে দিল। আপনি ভাবুন পেহেলগাম, সেখানে 4 জন সন্ত্রাসবাদী ঢুকে 26 জন নিরীহ ভারতবাসীকে প্রাণে গুলি করে ঝাঁঝরা করে দিনের আলোতে মারল। আর যার ব্যর্থতার কারণে মারা গেল সেই আইবি ডাইরেক্টরকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী 1 বছরের এক্সটেনশন দিল। এই হচ্ছে বিজেপির রাজনীতির আসল চরিত্র। 1 বছরের এক্সটেনশন, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। অমিত শাহ হিন্দু মুসলমানের রাজনীতি করে। আমি অমিত শাহকে বলবো যে আপনি যে পাঞ্জাবিটা পরেন, আপনি জিজ্ঞেস করেন যে থানটা যে কেটেছে তার ধর্ম কি, হিন্দু না মুসলমান? যে পাঞ্জাবিটা সেলাই করেছে তার ধর্ম কি, হিন্দু না মুসলমান? যে চাল খাচ্ছেন, যে কৃষকের খেতে হয়েছে তার ধর্ম কি, হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করেন। বাড়িতে পুজো করেন, বাজার থেকে একটা ফুল কিনে ঠাকুরের কাছে অর্পণ করেন, জিজ্ঞেস করেন যে বিক্রেতা তার ধর্ম কি, হিন্দু না মুসলমান? আপনার বাড়িতে যদি কেউ কোনো ব্যাধিতে আক্রান্ত হয় বা রাত বিরাতে যদি কোনো দরকার পড়ে অ্যাম্বুলেন্স ডাকতে হয়, অ্যাম্বুলেন্সের চালকের ধর্ম জিজ্ঞেস করবেন, তার ধর্ম কি, হিন্দু না মুসলমান? বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেড ডাকবেন, জিজ্ঞেস করবেন যে গাড়ি চালাচ্ছে, ফায়ার ব্রিগেডের গাড়িটা নিয়ে ছুটছে, তার ধর্ম কি, হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করেন। যে উত্তরীয়টা পরে ঘুরছেন, যে চশমাটা পরে ঘুরছেন, যে ফোন ব্যবহার করছেন, যে গাড়িতে চড়ছেন, যে রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, যে জুতো পরে হাঁটছেন, যারা বানিয়েছে দেশটাকে, যারা তৈরি করেছে, তাদের ধর্ম কি, হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করেছেন? অমিত বাবু, খালি কাপড়ের ক্ষেত্রে যদি আপনাকে ধর্ম জিজ্ঞেস করতে হয় না, বাকি জীবনটা উলঙ্গ হয়ে ঘুরতে হবে। আপনি বাংলায় এসে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন। যে ঘুষপেটিয়া, আপনার জ্ঞানেশ কুমারকে বলুন না, এই যে 60 লক্ষ লোকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন লিখেছে, এর মধ্যে কটা ঘুষপেটিয়া আছে? উনি প্রকাশ্যে আনুক, নইলে বাংলার মানুষের কাছে নিঃশর্তে ক্ষমা চাক, দুটোর মধ্যে একটা। আমরা বাংলা বললে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। বিজেপির প্রধানমন্ত্রী এসে স্লোগান দিচ্ছে, কি বলেছে এবার? বলেছে পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার, নাকি কি বলেছে? তাই তো, পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার। কি পাল্টাতে চান আপনি? আপনি কি পাল্টাতে চান? বিজেপির নেতাদের কাছে আমার প্রশ্ন। আপনি বাংলার মানুষের খাবার অভ্যাস পাল্টাতে চান, আপনি বাংলার মানুষের কৃষ্টি সংস্কৃতি পাল্টাতে চান, আপনি বাংলার মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে পরাধীন করতে চান, আপনি এই বদল বাংলায় আনতে চান। আপনি চান ধর্মের নামে অস্ত্রের ঝনঝনানি কলকাতার রাজপথে, বাংলার রাজপথগুলোতে হোক, আর দাঙ্গার নামে মানুষ মারা যাক। আপনি এই পরিবর্তন চান বাংলায়। একটা বাঙালি যদি বেঁচে থাকে ততদিন এই পরিবর্তন আপনি আনতে পারবেন না এই বাংলার মাটিতে। একটা বাঙালি, এখন তো 10 কোটি আছে। আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে আমরা মাছ খাই, ডিম খাই, মাংস খাই বলে। আপনি এই পরিবর্তন আনতে চান, যেখানে বিহারে যেমন আপনাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী বলেছে মাছ খাওয়া চলবে না, মাংস বিক্রি করা চলবে না। আগামী দিন এই পরিবর্তন আপনি বাংলায় আনতে চান। আপনি সরকারের পরিবর্তন চান না, যেখানে সরকার আপনার পরিবর্তন হয়েছে। আপনি ধরে নিন ত্রিপুরার উদাহরণ,
আপনি নিয়ে নিন আসামের উদাহরণ, আপনি নিয়ে নিন রাজস্থানের উদাহরণ, মধ্যপ্রদেশের উদাহরণ। সরকার পরিবর্তন হয়ে বিজেপির সরকার এসছে। আপনি বলুন, আপনি কি বাড়তি কাজ করেছেন? মানুষকে যে কথাগুলো দিয়েছিলেন কথা রেখেছেন? আপনাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, আপনাদের সর্বোচ্চ নেতা বলেছিল 15 লাখ টাকা দেবো। এখানে 2024-এর আগে নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে উনি 2-3 জন বিজেপির প্রার্থীকে ফোনে বলেছিলেন যে ইডি যেই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করেছে আমরা বিক্রি করে মানুষের কাছে বিলিয়ে দেবো। কেউ পেয়েছেন? ভারতবর্ষে প্রতি বছর বলেছিলেন আপনারা 2 কোটি বেকারকে চাকরি দেবেন। কতদিন ক্ষমতায় এরা? 2014 সালে ক্ষমতায় এসছে, আজকে 12 বছর ক্ষমতায়। 1 বছরে 2 কোটি চাকরি মানে 12 বছরে 24 কোটি চাকরি। বারো বছরে কত কোটি চাকরি? 24 কোটি। ভারতবর্ষে কত বিধানসভা আছে? 4123। যেমন বাংলায় 294টা বিধানসভা আছে। সব রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলিয়ে ভারতবর্ষ জুড়ে 4123টা বিধানসভা আছে। এবার 4123কে আপনি যদি 24 কোটি চাকরি দিয়ে ভাগ করেন তাহলে কি পাবেন? এক একটা বিধানসভায় 58,000 চাকরি। আমি বলবো বাংলার যে কোনো প্রান্ত আপনি বেছে নিন, 58,000 ছেড়ে দিন, 58টা লোকের হাতে আপনি কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছেন। 12 বছরে দেখান, আমি রাজনীতি করব না। 12 বছরে 58,000 দেওয়ার কথা, আপনি 58টা দিয়েছেন, তাই দেখান। পারবেন না। আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। আপনি যত আঘাত করেছেন তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে। আমরা 2011-এ যে আসন সংখ্যা নিয়ে এসেছিলাম, 2016-এ আসন সংখ্যা বেড়েছে, 2021-এ আসন সংখ্যা বেড়েছে। 5 বছর পর আজ 2026, আসন সংখ্যাও বাড়বে, ভোট শতাংশও বাড়বে। কিন্তু এই ভোট, আমি আবার বলছি, খালি তৃণমূলকে জেতানোর ভোট নয়, বিজেপিকে শূন্য করার ভোট। লড়ছে দিদি সবার জন্য, আগামী দিন বাংলা বিরোধীরা হবে শূন্য। এদেরকে শূন্য করতে হবে। বুথ ধরে ধরে এদের বাংলা বিরোধী আচরণ মানুষকে বলতে হবে, বোঝাতে হবে। জোর জবরদস্তি বাংলার প্রাপ্য পাওনা 2 লক্ষ কোটি টাকা আজকে এরা আটকে রেখেছে। যারা কোনোদিন মানুষকে কোনো বাড়তি কাজ, কোনো বাড়তি কর্মসংস্থান, 4টে পরিষেবা দেয়নি, তাদের মুখে রাজনীতির কথা মানায় না। আপনি রায়দিঘিতে গিয়ে, মন্দির বাজারে গিয়ে বলে এসছিলেন 7ম পে কমিশনের কথা। আপনি বাজেট পড়েছেন? আমাদের সরকার 7ম পে কমিশনের কথা বাজেটে লিখেছে। এটা তো পড়েই না, জানেই না। আজকে বলা হচ্ছে, এটা প্রচার করছে অনেক জায়গায়। আমি মায়েদের বলবো, এরা যদি আসে এদেরকে পাল্টা প্রশ্ন করবেন। বিজেপির লোকেরা গিয়ে গিয়ে বলছে আমরা জিতে এলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। পাশে ত্রিপুরা, দিয়ে দেখাও। প্রশ্ন করতে হবে। এক পাশে আসাম, দিয়ে দেখাও। পাশে বিহার, দিয়ে দেখাও। দিয়ে দেখাও। 3,000 কি? প্রত্যেকটা মহিলাকে 1,500 দিয়ে দেখাও। আমাদের সরকার তো 1,500 আর 1,700 দিচ্ছে। প্রত্যেকটা মহিলা, একটা পরিবারে যদি 6 জন মহিলা থাকে, 6 জনই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, 1 জন 2 জন 3 জন নয়। আমি বলবো একটা জায়গায় আপনি দিয়ে দেখান, তারপর আপনি বলবেন। আপনাদের ক্ষমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 15 বছরে সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝা না চাপিয়ে 30,000 কোটি টাকা খরচা করে মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বছরে। আর আপনি হাজার হাজার কোটি টাকার বোঝা, প্যান কার্ডে নাম তোলার জন্য লেট ফাইন 1,000 টাকা, গ্যাসের দাম 1000 টাকা, 1200 টাকা, পেট্রোলের দাম 110 টাকা, সর্ষের তেলের দাম 200 টাকা, মূল্যবৃদ্ধি আজ আকাশ ছোঁয়া। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি। ডলার আজকে প্রায়
94-95 টাকা, ইন্টারব্যাংক রেট হচ্ছে 92 টাকা। আপনি ভাবুন দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছে। ভারতবর্ষ কোত্থেকে তেল কিনবে বলে দিচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি, তেল বিক্রি করছে রাশিয়া, কিনছে ভারত, অনুমতি দিচ্ছে আমেরিকা, আর মোদিজি নাকি বিশ্বগুরু। আপনি ভাবুন কে কিনবে আর কে বিক্রি করবে আমেরিকা বলে দিচ্ছে। এই দেশের জন্য, এই সমাজের জন্য, এই গণতন্ত্রের জন্য, এই স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুরা জীবন দিয়েছিল। দেশটাকে আপনি বিক্রি করে দিয়েছেন, পরাধীন করে দিয়েছেন। আপনার মুখে আত্মনির্ভর ভারতের কথা মানায় না মোদিজি। আত্মনির্ভর মানে কি? নিজের উপর নির্ভর। আত্মনির্ভরতা কি? বাংলা দেখিয়েছে। আপনি টাকা আটকেছেন, নিজের কোষাগার থেকে টাকা দিয়ে মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। এটাই হচ্ছে স্বনির্ভরতা। আপনি কি আত্মনির্ভরতার কথা বলেছেন? আপনি বলছেন দুর্নীতিমুক্ত বাংলা। আরে আপনার ডান দিকে বাঁ দিকে যারা বসে আছে তারা সবাই কোনো না কোনো কেলেঙ্কারিতে অভিযুক্ত। সবার মাথায় 2টো করে, 4টে করে, 5টা করে সিবিআই কেস ঝুলছে। আপনি কাকে বলছেন যে আপনি দুর্নীতিমুক্ত বাংলা গড়বেন? আপনি নিজে জেল খাটা আসামি। সেই অমিত শাহ এসে জ্ঞান দেবে যে বাংলার মানুষ কি খাবে, কি পড়বে? 19বিংশ শতাব্দীর শেষ প্রান্তে গিয়ে স্বামী বিবেকানন্দ বাক স্বাধীনতা, শিক্ষায় স্বাধীনতা, ভালোবাসায় স্বাধীনতা, খাবারে স্বাধীনতার কথা বলেছিল। আপনি সেই দেশের স্বাধীন নাগরিকদের পরাধীন করে বাঁচিয়ে রাখতে চান যে আপনার কথায় উঠবে বসবে। সারা দেশে যত রাজ্য আছে সবাই যদি মাথা নত করে, একটা বাঙালি থাকতে বাংলা মাথা নত করবেন। এটা আবার আমি আত্মবিশ্বাসের সাথে বলে যাচ্ছি। আগামী দিন আমাদের লড়াই চলছে, চলবে। মানুষকে আশ্বস্ত করতে হবে। আমি আজকেও আসার আগে খবর পেলাম যে চোপড়ায়, উত্তর দিনাজপুরে একজন 40 বছরের হিন্দু যুবক, তার নাম হচ্ছে উত্তম সিং। তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজকেও, আমি আসার 10 মিনিট আগে। এরা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে। উত্তম সিং এর ধর্ম কি? কি? এরা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে। যে 200 জন প্রায় এসআইআরে মারা গেছে, এর মধ্যে 50% বেশি মানুষ হিন্দু ধর্মের। সব ধর্মের মানুষের উপর এরা অত্যাচার চালিয়ে যাচ্ছে, খালি এদের একতরফা একনায়কতন্ত্র চালিয়ে যাওয়ার জন্য বাংলা একমাত্র প্রতিবাদ করেছে। অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, তারা হয়তো লড়াই করেছে কিন্তু পেরে ওঠেনি। আমরা যখন লড়াই শুরু করেছি, আমরা এর শেষ দেখে ছাড়বো। এই যে যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এখান থেকেই সিপিএম এর পতন শুরু হয়েছিল 2006, আর এখান থেকেই বিজেপির পতন শুরু হচ্ছে 2026-এ। এই মাটি থেকে, এই জায়গা থেকে শুরু হয়েছিল। আমার তারিখও মনে আছে, ডিসেম্বরের 4 তারিখ খুব সম্ভবত। আমি দিল্লিতে ছিলাম। আমি শুনে পরের দিন ছুটে চলে এসেছিলাম। এই মাটি থেকে শুরু হয়েছিল। 2007, 8, 9, 10 পরের অধ্যায়গুলো মানুষের কাছে যারা বাংলায় রয়েছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আর আজকে এই লড়াই আবার এই বাংলার মাটি থেকে শুরু হলো। 26-এ বাংলার জয় দিয়েই ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন শুরু হবে দ্বিতীয়বার। আমরা কোনোদিন মাথা নত করতে জানি না, আমরা বশ্যতা স্বীকার করতে জানি না। তৃণমূলের অনেক লোকেদের উপর এরা ইডি, সিবিআই করে দমাতে, থামাতে, চমকাতে, ধমকাতে চেয়েছে।
আমরা এদের কাছে আত্মসমর্পণ করিনি, আমরা মেরুদণ্ড বিক্রি করিনি, আমরা বশ্যতা স্বীকার করিনি। মা যেমন একটা হয়, যখন এই মাটিতে জন্মেছি, যদি প্রাণ যায় এই মাটিতেই যাবে, এই দলের জন্যই যাবে, মানুষের অধিকারের লড়াই করতে গিয়ে যাবে, তাও আমরা মাথা নত করব না। আপনি মাথায় রাখবেন এই এসআইআর এর লড়াই আগামীকাল সুপ্রিম কোর্টের যে হিয়ারিং রয়েছে, আমি আবার বলে যাচ্ছি, আমাদের আস্থা রয়েছে বিচার ব্যবস্থার উপর, কিন্তু আমাদের লড়াই ততক্ষণ চলবে যতক্ষণ এই 60 লক্ষ মানুষকে তাদের অধিকার জ্ঞানেশ কুমার এবং তার দেশের নির্বাচন কমিশনার না ফিরিয়ে দিচ্ছে। এই নির্বাচন কমিশন দেশের নির্বাচন কমিশন, বিজেপির নির্বাচন কমিশন নয়। আপনি জোর জবরদস্তি বিজেপির কথায় মানুষের অধিকার কেড়ে নিতে পারেন না। জ্ঞানেশ কুমার বলছে রাজ্য সরকারের ডিইও, ইআরও, এইআরও এরা দায়ী। পোর্টাল করেছেন আপনি, মাইক্রো অবজারভার লাগিয়েছেন আপনি, রোল অবজারভারদের লাগিয়ে নতুন করে অফিস খুলিয়ে নাম কাটিয়েছেন আপনি, দিল্লি থেকে সফটওয়্যার চালিয়ে হিয়ারিং নোটিশ পাঠিয়েছেন আপনি, আর দোষ চাপাচ্ছেন রাজ্য সরকারের উপর। আপনার হিম্মত থাকলে আপনি আসুন, মিডিয়াকে ডাকুন, রাজ্য সরকারের ফুল বেঞ্চ থাকুক, ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ থাকুক। পদে পদে আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করেছেন। সুপ্রিম কোর্ট বলেছে তাদের সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে জুডিশিয়াল অফিসারদের কাজ করতে। সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও এই নির্লজ্জ নির্বাচন কমিশন নিজেদের আলাদা করে নিয়মাবলী তৈরি করেছে, যে সুপ্রিম কোর্টের গাইডলাইন না মেনে তাদের নিয়মাবলী মেনে চলতে হবে, জুডিশিয়াল অফিসারদের বলা হয়েছে। অনেক জুডিশিয়াল অফিসার আছে, বেশিরভাগই সর্বোচ্চ আদালতের রায় মেনে কাজ করছে, কিন্তু কিছু লোক তো বিভ্রান্ত হচ্ছে। সবাই তো অর্ডার পুঙ্খানুপুঙ্খ পড়েনি। আমরা এগুলো সর্বোচ্চ আদালতে আগামী দিন বলবো, জমা দেবো। আপনি কিসের বেসিসে, যদি কারোর নাগরিকত্ব প্রমাণ হয়ে গিয়ে থাকে, আপনি তার থেকে ভোটাধিকার কাটছেন? কালকে তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হবে, তার রেশন কার্ড নিয়ে নেওয়া হবে। আমি আপনাদের বলবো, ভারতবর্ষের অন্য প্রান্তে কি হবে আমি জানি না, কিন্তু আমাদের সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, আপনার মাটিতে একই অধিকার থাকবে। এই মাটিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যা অধিকার আছে, এই মাটি ততটাই আপনার যতটা দেশের প্রধানমন্ত্রী। কারোর বাপের দয়ায় আমরা আসিনি, বানের জলে ভেসে আমরা আসিনি, যে আপনি দিল্লি থেকে বসে কাঁচি দিয়ে নাম কাটবেন আর আপনার আদেশের ভিত্তিতে বাঙালি বাংলাদেশে যাবে। আপনি পাঠিয়েছিলেন কিছু লোকেদের, লড়াই করে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। আগামী দিন ব্যতিক্রম হবে না। আপনি একটা বঙ্গবাসীকে যদি ভাবেন তার নাম জোর জবরদস্তি আমরা কেড়ে নেব, আজকে যা লোক রাস্তায় নেমেছে তার 50 গুণ লোক আগামী দিন রাস্তায় নামবে। আমরা বলেছিলাম দিল্লিতে আন্দোলন করব, বিজেপির নেতারা বলেছে কই, তৃণমূল তো বলেছিল 1 লক্ষ নিয়ে যাবে। আরে কেস সাবজুডিস, আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি। কালকে আমি রায়দিঘিতে মিটিং করেছি, 3 মাস সময় দিলাম, ভরে দেখাও মাঠ। ক্ষমতা নেই, এদের সাথে কেউ নেই। নিজের বাড়ির লোকেরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে, দেখবেন। আপনি দেখেননি দিলীপ ঘোষের বাড়ির লোক স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছে, জ্যোতির্ময় মাহাতোর বাড়ির লোক স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছে। তারা বলছে আয়ুষ্মান ভারত আমাদের করতে দেয়নি। কেন আপনাকে আয়ুষ্মান ভারত করতে দেবে? আপনার হাতে মোবাইল ফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার মাথার উপর পাকা ছাদ থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। পরিবারের কারোর যদি মোটরসাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে রেডিও থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, এটাই তফাৎ। যদি আয়ুষ্মান ভারত দিত, বাংলার 90% মানুষ আয়ুষ্মান ভারত পেত না, গরিব মানুষেরা পেত না।
আজকে প্রত্যেকটা মানুষের হাতে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে। কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে। আগামী দুদিনের মধ্যে, শনিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, শনিবার থেকে, কালকে রোববার ছিল, ব্যাংক বন্ধ ছিল, আজ থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। প্রায় 80 লক্ষ যুবক যারা রেজিস্টার করেছিল, নাম নথিভুক্ত করেছিল যুবসাথী প্রকল্পে, দুদিনের মধ্যে 80 লক্ষ অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 1500 টাকা পেয়ে যাবেন। কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে। ঘোষণা করার 1 মাসের সঙ্গে সঙ্গে, 1 মাসের মধ্যে। এদেরও তো বাজেট হয়েছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। কি দিয়েছে বাংলার জন্য? কি দিয়েছে? ঘোড়ার ডিম। যে কটা রেলের প্রকল্প দিলীপ রেলমন্ত্রী থাকাকালীন ঘোষণা করেছিল বা কাজ শুরু করেছিল, শিলান্যাস করেছিল, যেগুলো তার হাত দিয়ে শুরু হয়েছিল, তার ফিতে কেটে কলকাতা মেট্রোর এরা ক্রেডিট নেবার চেষ্টা করছে। ডানকুনি করিডোরের কথা বলেছে। আরে 2009-এর বাজেট স্পিচ পড়ুন। আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল ডানকুনি করিডোর। আজকে ভাষণবাজি। যারা রাজনৈতিকভাবে লড়তে পারে না তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা মানুষের অধিকার কেড়ে নিয়ে রাজনীতি করে, তারা মানুষের টাকা বন্ধ করে দিয়ে রাজনীতি করে। আমাদেরকে পুতুলের মতো চালিয়েছে। যখন ইচ্ছা রিমোট কন্ট্রোলের মতো বোতাম টিপেছে, টাকা বন্ধ। যখন ইচ্ছা আবাস যোজনার টাকা বন্ধ, যখন ইচ্ছা সড়ক যোজনার টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। তারা রিমোট কন্ট্রোল টিপেছে। আগামী দিন আপনাদের ইভিএমটা টিপতে হবে, বোতামের জবাব বোতামেই দিতে হবে। মনে থাকবে সবার? মনে থাকবে? আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। জিতছি, জিতবো, জেতার লড়াই নেই, বিজেপিকে শূন্য করার লড়াই। আপনার বাগানে, আপনার উঠোনে যদি একটা কেউটে সাপও থাকে, সুযোগ পেলে ফোনা তুলে আপনাকেই কামড়াতে যাবে। সেগুলোকে কার্বলিক অ্যাসিড দিয়ে মারার দায়িত্ব মানুষের। এই সাপগুলোর নাম যদি বাংলা বিরোধী বিজেপি হয়, কার্বলিক অ্যাসিডের নাম তৃণমূল কংগ্রেস। গণতান্ত্রিক ভাবে এদের জবাব দিয়ে প্রত্যেকটা বুথ থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা যেন আগামী দিন তৃণমূলের কর্মীদের কাঁধে মুষ্টিবদ্ধ হাত আর শক্ত কাঁধে পথ করে জোড়া ফুলের পতাকা ওড়ে আর জয় বাংলা স্লোগান দিয়ে ভারতবর্ষকে পথ দেখায়। খালি জিতলে হবে না। প্রতিবার আমরা বলি যে ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতান। আমি আগের দিন বলেছি বয়কট বিজেপি, আপনার যাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু বিজেপিকে বয়কট করুন। তার কারণ এরা এই কেউটে সাপ, যদি একটাও আপনি উঠোনে ছেড়ে দেন, ওই একটাই গিয়ে দিল্লি থেকে দরবার করে তদবির করে আপনার টাকা আটকাবে, আপনার অধিকার আটকাবে। তাই এরা যে ভাষায় বোঝে এদেরকে সে ভাষায় জবাব দিতে হবে। পাপের ঘোড়া পূর্ণ, বিজেপি আগামী দিন শূন্য। আমি এটুকু বলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার কথা আজকেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন।